তোমাদের ইচ্ছা আছে কিনা? এবার পরীক্ষা দিচ্ছ নাকি তুমি? হ্যালো আতে, হ্যালো, জি স্যার। পরীক্ষা দিচ্ছ? পরীক্ষা দিবে নাকি এবার? জি স্যার, দিতে চাচ্ছি। না, তোমরা যদি এই ক্লাসের ব্যাপারে সিরিয়াস থাকো, আমি ডেফিনেটলি বলবো যে তোমাদের ক্লাসটা করা উচিত। ক্লাসটা যখন করছো তখন পরীক্ষাটা দেওয়া উচিত। ফ্রেশ থাকে তো মেমোরিতে। আর এখন তো কি মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে যাবে নাকি নেক্সট অক্টোবর থেকে? জি স্যার, মাল্টিপল। ঠিক আছে, যেটা হোক, অসুবিধা নাই। 28 জন আছে কিছুক্ষণ। আচ্ছা, অন্যান্য সাবজেক্ট কি অবস্থা? ট্যাক্সেশন ক্লাস হয়েছে? হ্যালো, ট্যাক্সেশনটা হয়েছে তোমাদের ক্লাস? কত দূর হয়েছে আতিফ? স্যার ট্যাক্সেশনে তো রঞ্জন স্যার ক্লাস নিচ্ছেন ট্যাক্স পার্টটা, হ্যাঁ। আর ম্যাথ পার্টটা ক্লাস নিচ্ছেন জনি স্যার। আচ্ছা ট্যাক্স পার্টের স্যার ইনকামের যে 7টা হেড আছে আচ্ছা। ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, হুম হুম। 7টা হেড হয়ে গেছে। আচ্ছা এখন কোম্পানি অ্যাসেসমেন্ট চলছে আর কি। আচ্ছা আচ্ছা। তা তো ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টটা শেষের দিকে, আর কর্পোরেট ট্যাক্সটা বাকি আছে, এই তো? জি স্যার, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টটা প্রায় শেষই। হ্যাঁ, ওটাই বলতেছি যে ওটা শেষের দিকে এখন তোমাদের। হ্যাঁ, ঠিক আছে। আর অন্যান্য গুলো, যেমন বিজনেস ল, বিজনেস ফাইন্যান্স, বিজনেস স্যার ফাইন্যান্সে কত দূর আগাইছে? প্রত্যেকটার এরকম 3-4টা করে চ্যাপ্টার হচ্ছে। ও, 3-4টা করে পুরো কমপ্লিট হয়নি এখনো? না স্যার, আমাদের তো ক্লাস শুরু হলো স্যার অগাস্টে। হ্যাঁ, কিন্তু পরীক্ষার সামনে তো। অবশ্য পরীক্ষা তোমাদের একটা অপশন দিয়ে দিছি যে তোমরা চাইলে পার্টিসিপেট করতে পারো, এরকম কিছু না, তাই না? স্যার এই জিনিসটা নিয়ে এখনো ক্লিয়ার না আমি একদম। ও, তো তোমরা হালিম সাহেবের সাথে একটু কথা বলে নাও না কেন? হি ইজ স্যার দ্য উনি রাইট পারসন। হ্যাঁ, বলো। উনি তো বলছে যে সবাই এক্সাম দিতে পারবে। আচ্ছা, তাহলে তোমরা যদি চাও তো পরীক্ষা দিতে পারো। একটা দুইটা পরীক্ষা দিয়ে অ্যাটলিস্ট আইডিয়াটা করো মাল্টিপল চয়েস জি কোশ্চেনের। জি এটা স্যার, একটু ভালো ইনশাআল্লাহ না? একটা হ্যাঁ, দিব। সেটাই। তো এখন অন্যান্য সাবজেক্ট অ্যাসিওরেন্সের কি অবস্থা? ওটা কত দূর হয়েছে? অ্যাসিওরেন্স, তারপরে তোমার এমআই, তারপরে হচ্ছে আইটি, তারপরে তোমার আর কি বাকি আছে? এটাই তো সব না? অ্যাসিওরেন্স, তারপরে বিজনেস ফাইন্যান্স, এমআই, ট্যাক্সেশন, আইটি, আর কি আছে? বিজনেস ল, অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং কত দূর আগাইছে? হ্যালো, ঠিক আছে, যেটা আগাইছে আগাইছে। তোমরা বাস যদি তোমরা চাও, তোমরা জাস্ট হালিম স্যারের সাথে একটু কথা বলে নাও। উনি ডেফিনেটলি ইজ দ্য রাইট পারসন টু গাইড ইউ। উনি বলে দিবে তোমরা পরীক্ষা দিতে পারবে। কিন্তু আমি জানি তোমরা পরীক্ষা দিতে চাইলে পরীক্ষা দিতে পারো, কিন্তু এখন 7টা পেপার দেওয়া সম্ভব কি না এটা তোমরা জানো। ইউ আর দ্য বেস্ট ডিসিশন মেকার। এখন এরপরে তোমরা যদি মনে করো যে তোমরা 2-3টা দিতে পারো, কিন্তু সেটা তোমরা নিশ্চয়ই দিতে পারবে, তাই না? তো যাই হোক, মোটামুটি 30 জন আমরা আসছে। এখন কি শুরু করতে পারি আমি, আতিফ? জি স্যার, শুরু করা যায়। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ওই কোম্পানি যেটা হচ্ছে ডাইরেক্টরস, আমি ডাইরেক্টরস ব্যাপারে, হ্যালো, ডাইরেক্টরস ব্যাপারে আমি একটু আলাপ করতে চাচ্ছিলাম যে ডাইরেক্টরসরা দের রোলটা কি? ডাইরেক্টরস কেন ডাইরেক্টরস চলে আসছে? ডাইরেক্টরস হচ্ছে দে আর দ্য পিপল হু লুক আফটার দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি। এখন যেমন কোম্পানিতে যেরকম আমরা জানি management is done by other people and shareholder do not have anything to say about the management of the company. এটা completely different.
তারা they are the person who look after the accounts, they are the person who look after the business of the company, এবং তারা অবশ্যই কোম্পানির দিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। এর বাইরে তাদের করার কোনো সুযোগ নাই। কিন্তু এখানে ব্যাপার আছে যে তাদের কোয়ালিফিকেশন শেয়ার কি আছে, এবং তারা সাবস্ক্রাইবার টু দ্য মেমোরেন্ডামের সময় তারা শেয়ার দিচ্ছে কিনা, তারপরে তারা পরবর্তীতে তারা যারা ডাইরেক্টররা আসছে তারা কোয়ালিফিকেশন শেয়ার অনুযায়ী তাদের যোগ্যতা আছে কিনা, প্লাস হচ্ছে প্রাইভেট কোম্পানিতে কত ডাইরেক্টর থাকতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানিতে কত ডাইরেক্টর থাকা উচিত। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রোটেশন এন্ড রিটায়ারমেন্ট অফ ডাইরেক্টরস, এটা একটা ডেমোক্রেসি টাইপের তো কোম্পানিজে, সুতরাং সেখানে ম্যানেজমেন্টের তাদের এটা সবসময় চেষ্টা করা হয় যে some other people should come and take over the charges। যেমন আমাদের ইনস্টিটিউটে যেরকম আছে যে প্রিন্সিপাল প্রেসিডেন্ট শুধু একজন শুধু একবারই হতে পারবে, দ্বিতীয়বার হতে পারবে না। যদি সবসময় সে হতে থাকে তাহলে লিডারশিপটা ডেভেলপ হবে না, তাই না? এবং আলটিমেটলি লিডার্স না থাকলে একটা ইনস্টিটিউশন চলতে পারে না। সেম এজ উইথ দ্য কোম্পানি, যে কোম্পানিতে ডাইরেক্টরসদের এমন যোগ্যতার লোক আসতে হবে এখানে। যদি এখানে অনেক পলিটিক্স আছে, নেপোটিজম, ফেভারিটিজম সবই অনেক কিছু আছে, কিন্তু তারপরে আমি যেটা বলবো যে যারা আসে তারা তারা পারদর্শী, সে ব্যবসা ব্যাপারে তারা জানে, বুঝে, এবং তারা সেভাবে পরিচালিত হয় এবং সেভাবে তারা কোম্পানি চালানোর জন্য সেভাবে এক্সপার্ট লোককে নিয়ে আসে, এবং স্বাভাবিক ভাবে তারা কোম্পানিতে যেটা নিয়ম কানুন আছে সেটা তারা অক্ষরে অক্ষরে তাদেরকে পালন করতে হয়, এবং না করলে there are penalties, there are কি বলে জবাবদিহিতা আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে, এবং they are completely accountable to the shareholders of the company। ঠিক আছে? সো আমরা তোমাদেরকে বোধহয় নিশ্চয়ই জানানো হয়েছে বা তোমরা ইতিমধ্যে দেখেছো কিনা, তোমরা কি বলে অ্যানুয়াল রিপোর্ট দেখেছো? হ্যালো আতিফ, হ্যালো, কেউ আছে কি না আমি জানি না। স্যার কোন রিপোর্টটা স্যার? তোমরা অ্যানুয়াল রিপোর্ট একটা দেখেছো এখন পর্যন্ত? নো স্যার, এখনো দেখিনি স্যার। যে কোনো কোম্পানি অ্যানুয়াল রিপোর্টের কথা বলছি আমি, স্পেসিফিক কোনো কোম্পানি না, যে কোনো কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট দেখেছো কিনা? দেখো নি বোধহয়, না? না স্যার, এখনো দেখা হয়নি স্যার। কে বলতেছো তুমি? হ্যালো আতিফ তো না, তুমি কে? স্যার আমি সাব্বির। আচ্ছা সাব্বির, আমি তোমাকে বলি annual report is done by the directors of the company, those who look after the manager of the company। তো তারা একটা annual report তৈরি করে in all perspective। ওইখানে তারা উল্লেখ করে যে কারা বোর্ড অফ ডাইরেক্টরস ছিল, কারা সিএফও, তাদের ডিপার্টমেন্টাল হেড, তারপরে কোম্পানির মিশনটা কি, কোম্পানি কিভাবে আগাচ্ছে, কোম্পানি বিজনেস কত কি ছিল, বিজনেস কিভাবে পরিচালিত হচ্ছে, তাদের আপস এন্ড ডাউনস এর কি অবস্থা আছে, কোভিড এর সময় তারা কি করতে পেরেছে না পেরেছে, এটা একটা তারা ওদের মাধ্যমে তাদের ভিতরে যে চেয়ারম্যান হয় ডাইরেক্টরস এর ভিতরে, ওয়ান অফ দ্য ডাইরেক্টরস এর ভিতরে মানে একজন চেয়ারম্যান তারা সিলেক্ট করে, এবং সেই চেয়ারম্যানের একটা একটা কি বলে ভাষণ বা বক্তৃতা সে একটা দিয়ে রাখে ওখানে অ্যানুয়াল রিপোর্টে, যে কোম্পানি কিভাবে পরিচালিত হয়েছিল, কোম্পানির কি অবস্থা ছিল, কিভাবে আমরা আগিয়েছি, কিভাবে সুবিধা অসুবিধা সব, এবং সেটার ভিতরে একটা অ্যানুয়াল রিপোর্টের ভিতরে একটা অডিটেড ব্যালেন্স শিট যেটা আমরা করে থাকি, এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লিস্টেড কোম্পানি মাস্ট বি সার্টিফাইড, অ্যাকাউন্টস মাস্ট বি সার্টিফাইড বাই কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্টই বলে দেয় যে কোম্পানির কি অবস্থা আছে, যেটা আমরা করে থাকি, যেটা তোমরা করবে, আমরা করেছি তোমরা করবে, এবং সেখানে তারা বলে দিয়ে থাকে যে
কি অবস্থা কোম্পানির, আলটিমেটলি লাভ হয়েছে কিনা না ক্ষতি হয়েছে কিনা, এবং কতটুকু ডিভিডেন্ড রিটার্ন বেসিসে দেওয়া যেতে পারে, এবং সেখানে বিস্তারিতভাবে সব ডিটেলস ব্যবসার ব্যাপারে তারা ইনস অ্যান্ড আউটস বলে থাকে। ইন সামারি বললেও ইউজুয়ালি আমরা যেটা করি সব সময় যে নোটস টু দ্য অ্যাকাউন্টস। আতিফ তুমি জানো বোধহয় না, দেখেছো তুমি অ্যানুয়াল রিপোর্ট? তারেক স্যার, আসসালামু আলাইকুম। হালিম ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ স্যার, ভাই, কেমন আছেন? আছি। ভাই আমার ক্লাসটা 9:15টার সময় করেন, ছেলেরা আসতে পারে না তাড়াতাড়ি, বুঝছেন? প্লিজ একটু রিকোয়েস্ট থাকলো আবার, যদিও আপনি সবসময় আমাকে দিচ্ছেন। অসুবিধা নাই, ঠিক আলাপ করে ঠিক করবো। হ্যাঁ, নেক্সট please, যেন ওগুলো ওই কাজগুলো পারে না, এই কারণে যা হচ্ছে হ্যাঁ। আলাপ করে ঠিক করবো নিজে করে। আচ্ছা প্লিজ, ঠিক আছে। তা আপনি আমি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর ওই যে এমনি দেখতে আসলাম, খালি তো খুব ভালো, আমরা খুব খুশি হয়েছি। আচ্ছা এবার যারা ক্লাস করছে তারা পরীক্ষা দিতে পারবে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। পরীক্ষা দিবে। এই জন্য নোটিশ যখন হবে, মাই ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ, সবাই ভালো তো? ছাত্রছাত্রীরা, ভাই বোনরা? তো যেটা ভালো স্যার। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি যে ওই পরীক্ষা সবাই দেওয়া যাবে, ওইভাবে প্রস্তুতি নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সালাম দেওয়া লাগবে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এমনি মন দিয়ে শোনেন, ওই যে সালাম নিয়ে নিচ্ছি সবার, ঠিক আছে। সেটা হচ্ছে যে ক্লাস করেন, আর ইউ ডোন্ট নিড টু গেট ওরিড বিকজ online exam to be taken and necessary informations will be informed you properly. কাজে এই নিয়ে চিন্তার কিছু নাই। আমার কথা কি শোনা যায়? ইয়েস আমি স্যার। শুনতে পাচ্ছি জি, ভালো স্যার। করে। হ্যাঁ, আস্তে শোনা যায় না জোরে? না শুনতে পারতেছি আমি। হ্যাঁ, না, তাই বলতেছি, যেমন জানি না, ওই যে এক মিটিং করলাম পরশুদিন, তো বলে আস্তে শোনা যায়, ওই জন্য জেনে নিলাম ছাত্রদের থেকে যে আমার এটাই ঠিক আছে নাকি না ওনাদের মেশিনই নষ্ট, ওই জন্য। তো যাই হোক, যেটা বললি যে নো ওরি, হ্যাঁ, কোনো চিন্তা নাই ভাই বোনরা, ক্লাস করি। আর একটু 7টায় ক্লাস, তো একটু আগে আসতে হবে। আর আমাদের তারিকুজ্জামান স্যার অভিভাবক সম, হ্যাঁ, আপনার দেখবেন আন্তরিকতা রেখে কথা বলে সেরে নেবেন। সিনিয়র টিচার, হ্যাঁ, সিনিয়র ফেলো মেম্বার। আমার ধারণা টিচার সম্পর্কে আপনাদের ওই ধরনের কোনো হয়তো রেজ হবে না, কারণ সবই পোটেনশিয়াল এবং এক্সপিরিয়েন্স। কত 19-20 থাকবে, আমি একরকম, হ্যাঁ, আপনি একরকম, আরেকজন, এইভাবে। কিন্তু ম্যাক্সিমাম টিচার্স আর ভেরি লার্নেড, দেয়ার টেকনিক অ্যান্ড the proper information specific of your education will be very fine and sure as you continue the class. ভাই বোনরা, আর অন্যান্য যে সকল জিনিস সব আমাদের নলেজে আছে, আপনারা ক্লাস করেন। যেমন অনলাইনে এক্সাম দিতে হলে আপনাকে যে সকল জিনিস জানানো দরকার, এগুলো জানানো হবে, সময় আছে, টেকনিক্যাল ম্যাটার, কাজে কোনো অসুবিধা হবে না। As and when you will not fit for the exam, the institute will also promote and develop you. The institute's দায়িত্ব হলো যে পরীক্ষা কেমনে দিবেন আপনি, কেমনে আপনি করবেন, সেই বিষয়টা আপনার নিশ্চিত করা। যে ভাই বোনরা যেটা বললি যে কখনো one should not think accessing or further, বিশেষ করে সার্টিফিকেট লেভেলের কথা বলছি। আপনাদের চিন্তার দরকার নাই, স্যারেরা যেভাবে পড়াচ্ছেন পড়ান। আর অনলাইনে যখন এক্সাম হবে, আপনাকে সফটওয়্যার তৈরি করে দেওয়া হবে, ওয়েবসাইটে দেওয়া হবে, আপনি অপারেট করবেন। ওখানে আবার আছে, যেটা পারবেন না করবেন না, করে দিলে আবার আমাদের কনসার্ন যারা আছে তারা বলে দিবে। বোঝা গেল ভাই বোনরা? তো প্লিজ ক্যারি অন স্যার, দেখে গেলাম। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ভালো থাকেন। ওভাবে ক্লাস চলবে, অসুবিধা নাই। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আর আমাদের ক্লাস হবে কবে থেকে? ফিজিক্যাল ক্লাস কবে থেকে? এটা দেখা যাক, এখনো ভয় বাচ্চারা স্কুলে যাচ্ছে, দেখা যাক এখন কি অসুবিধা। ঠিক আছে, নট টু ওয়ারি, আমরা আছি, একসাথে আমরা ক্লাস করবো আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ। খুদা হাফিজ, ভালো থাকেন, খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আতিফ আছো তুমি? জি স্যার, আছে। আর কে আছে আমাদের ছাত্রদের মধ্যে? আর ভাইরা কে আছে? স্যার আমি আছি স্যার।
তুমি আছো, আর তুমি ছাড়া আর কে আছে? আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইন এ পাবলিক কোম্পানি দেয়ার ইজ এ সেপারেশন অফ ওনারশিপ ফ্রম কন্ট্রোল। ডাইরেক্টরসরা কন্ট্রোল করে ম্যানেজমেন্টটা, তাই না? কোম্পানি কন্ট্রোল করে, এবং which is completely different from the ownership. শেয়ার হোল্ডারদের কাছে তারা জবাবদিহিতা করবে, কিন্তু আলটিমেটলি ম্যানেজ সব তারা করে। যেটা আমি বলছিলাম যে অ্যানুয়াল রিপোর্টে সেখানে আমাদের বিস্তারিত ভাবে আমরা সব বলে থাকি যে কোম্পানির কি অবস্থা, কোম্পানি লাভ করছে কিনা, কোম্পানি আরো কত পদক্ষেপ নেওয়া উচিত, আইএস অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা। সো দিস আর এভরিথিং ইজ দেয়ার। তো ডাইরেক্টরস রিপোর্টের মধ্যে কিন্তু আমাদের ব্যাপারটাই অনেকটা থাকে যে অডিট হওয়ার পরে কতটুকু তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারছে অন দ্য বেসিস অফ সার্টিফাইড অ্যাকাউন্টস বাই দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম। তো এটা হচ্ছে মূলত ডাইরেক্টরের এটা ব্যাপার। এখন হচ্ছে যে আমরা এখন জিনিসটা আমাদেরকে জানা উচিত, এই সেন্সে আমি বলতে চাই যে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি কতটুকু কজন ডাইরেক্টর হতে পারে বা হওয়া উচিত, এটা আমরা বিস্তারিত ভাবে এভরিথিং ইজ হিয়ার ইন দ্য স্টাডি ম্যানুয়াল। আচ্ছা, ডাইরেক্টরসটা কিন্তু অনেক খুব ব্যাপক একটা ব্যাপার, কিন্তু আমাদের ইনস্টিটিউটে স্টাডি ম্যানুয়ালে যা আছে এর বেশি আমাদের জানা এখনো দরকার নেই। আমরা জানবো না কেন? আমরা যখন প্রফেশনাল লেভেলে চলে যাবো তখন ডাইরেক্টরস ব্যাপারে আরো ডিটেলস জানবো, কিন্তু এখন হচ্ছে বেসিক জিনিসটা, যেটা বেসিক জিনিস বিশেষভাবে স্টাডি ম্যানুয়ালে যা আছে সেটা আমরা জেনে নিতে চাই। এখন এই জন্য আমি তোমাদেরকে সিনপসিস দিয়েছি অন দ্যাট বেসিস, এবং আমরা সেই বেসিসে এটাকে আগাই। এখন ডাইরেক্টরসদের কত সংখ্যা হবে ইন কেস অফ পাবলিক কোম্পানি, কেস অফ প্রাইভেট কোম্পানি? প্রাইভেট কোম্পানি অ্যাটলিস্ট 2 জন ডাইরেক্টর, আর পাবলিক কোম্পানিতে 3 জন ডাইরেক্টর। Section 91 states that every public company and a private company which is a subsidiary of public company shall have at least 3 directors. Public company. Every private company other than a private company mentioned in subsection 1 shall have at least 2 directors. ঠিক আছে? এখন অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টরস কি হতে পারে? আমি একটু আগে বলেছি যে ইউজুয়ালি প্রাইভেট কোম্পানিতে এটা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে আর্টিকেলে বলে দেওয়া থাকে যে মোড অফ অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্টরদের কি হতে পারে, এবং পাবলিক কোম্পানিতেও তাই অনেকটা উল্লেখ থাকে। এবং ইন জেনারেল পাবলিক কোম্পানিতে বলা থাকে যে এভরি কোম্পানি শ্যাল হ্যাভ এট লিস্ট 3 ডাইরেক্টরস। only a natural person may be appointed a director. Natural person মানে তোমার আমার মতন মানুষ, he cannot be an artificial person, ঠিক আছে? The director shall be appointed by the members in general meeting. Directors অবশ্যই they are elected in general meeting। যেমন আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসাবে এক কোম্পানিতে যখন লিস্টেড কোম্পানিতে আছি তখন প্রথম হচ্ছে ডাইরেক্টররা আমাকে ইন্টারভিউ করেছে, when they finally decide to take me তারা আমাকে কনসার্ন দিয়েছে, এবং আলটিমেটলি ইট ওয়াজ অ্যাপ্রুভড ইন দ্য জেনারেল মিটিং। এই জেনারেল মিটিংটা কি আছে এটা আমরা এখন দেখে নিব, সেটা আমার এই এজেন্ডার মধ্যে আজকে আছে। আর হচ্ছে যখন কোনো ক্যাজুয়াল ভ্যাকেন্সি হবে তাহলে সেটা ডাইরেক্টরস এর মধ্যে এটা ভ্যাকেন্সিটা ফুলফিল করা হবে। আর হচ্ছে যে ডাইরেক্টরসদের ডিউরেশন অফ অফিস হবে যতক্ষণ পর্যন্ত কেউ রিটায়ারমেন্টে না যাচ্ছে। রিটায়ারমেন্ট হচ্ছে যে এভরি পার্টিকুলার টাইম দে গো ফর রিটায়ারমেন্ট, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ব্যাপারে হচ্ছে যে ডাইরেক্টরসরা অটোমেটিক্যালি দে রিটায়ার অ্যান্ড দে বাই রোটেশন তারা আবার ইলেকশনে আসে, এবং ইলেকশন অনুযায়ী তারা আবার নির্বাচিত হয়। এবং এখানে একটা নিয়মই আছে যে যারা সবচেয়ে বেশি দিন ছিল তাদেরকে অবশ্যই রিটায়ার করতে হবে, এবং নতুনত্ব লোক আসবে, কিন্তু তারাও রি-ইলেকশন করার জন্য তাদের সুযোগ দেওয়া হবে। সাধারণত দেখা যায় যে নতুন ডাইরেক্টর এসে নতুন দায়িত্ব এটা নিলে তাদের মানে একটা পাবলিক কোম্পানি, ইটস এ board of directors, it should be run and in circulation
সবারই একটা সুযোগ থাকবে তাদের ম্যানেজমেন্ট জানার, তারা কোম্পানির ব্যাপারে জানা। সুতরাং ডেমোক্রেসি যেখানে যেখানে থাকবে সেখানে বাই রোটেশন directors should come and new directors should come and old directors retire and in cyclical order সবাই যেন একটা সুযোগ পায়। So this is in what it is in public limited company. আচ্ছা, তারপরে হচ্ছে যে যখনই কেউ ডাইরেক্টর হতে চাবে তাকে রেজিস্ট্রারের সাথে তার ফর্ম একটা আছে তাকে ফুলফিল করতে হবে, তার কনসেন্ট থাকতে হবে, তার কোয়ালিফিকেশন শেয়ার তাকে বলতে হবে যে আমি কোয়ালিফিকেশন শেয়ার জমা দিয়েছি। এবং যখন কোনো ডাইরেক্টর 3 মাসের বেশি যদি সে অ্যাবসেন্ট থাকে তাহলে তাকে অবশ্যই তার জায়গায় অল্টারনেট ডাইরেক্টর অবশ্যই তাকে নিয়োগ দিতে হবে। এবং যদি সে আবার চলে আসে তাহলে সেই ডাইরেক্টর অবশ্যই ওই মেয়াদের ভিতরে রিটায়ারমেন্টে যাবে এবং সেখানে সে আবার তার জায়গায় চলে আসতে পারে। কিন্তু যে ডাইরেক্টর 3 মাসের পরে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল সে সেম আগে ডাইরেক্টর যেরকম সে 1 বছরের জন্য ছিল, যদি 3 মাসের পরে দেখা যাচ্ছে যে 9 মাস বাকি আছে সেই 9 মাসই থাকবে এবং 9 মাসের পরে সে রিটায়ারমেন্টে যাবে। তবে যদি আগের ডাইরেক্টর চলে আসে সেই ডাইরেক্টর আবার তার জায়গায় আবার রিপ্লেসড হয়ে যাবে। এটা হচ্ছে ডাইরেক্টরসের নিয়ম। আর রেস্ট্রিকশন আর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এটাই যে রেস্ট্রিকশন যে হ্যালো স্যার এই জায়গাটা বুঝলাম না স্যার। কোনটা? স্যার এই যে 3 মাসের মানে যদি কোনো ডাইরেক্টর 3 মাসের জন্য অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে তার পরিবর্তে একজন এই রোলটাকে এই জায়গাটা স্যার A director away from Bangladesh for a consecutive period of at least 3 months may appoint his alternate director if so authorized by the article or by resolution of the general meeting. Section 101 আমরা এটাও যাই, সেকশন 101টা দেখি, ঠিক আছে? জাস্ট হোল্ড অন, আমি এটাতে যাচ্ছি। স্যার আমাদের সেকশনটা কি মনে রাখা জরুরি না স্যার? আমাদের না, আমি প্রথম ক্লাসে কি আমি সবসময় বলে আসতেছি আমি সেকশনটা এই জন্য দিতে চাচ্ছি যে স্পেসিফিক্যালি সেখানে ভালোভাবে বলা আছে, আর কিছু না। জাস্ট হোল্ড অন, আমি ওটা দেখতেছি যে ডাইরেক্টরস আমি একটা পুরো তৈরি করেছিলাম। জাস্ট হোল্ড অন, হ্যাঁ আমি নিজেদের জন্য কত নাম্বার সেকশন বললাম? 101 না? The board of directors of a company may so authorized by its article or by resolution passed by the company general meeting appoint an alternate director to act for a director hereinafter in this section called the original director during his absence for a continuous period of not less than 3 months from Bangladesh. কে প্রশ্ন করেছিল? আমি স্যার। আচ্ছা, কে আবু? কি নাম তোমার? আতিফ। আতিফ শোনো, 3 মাস পর্যন্ত সে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ওর জায়গায় অল্টারনেট ডাইরেক্টরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আর্টিকেল বলা থাকবে। এবং সে যখন আবার যদি চলে আসে, আচ্ছা প্রথম আমি অল্টারনেট ডাইরেক্টরটা সারি। অল্টারনেট ডাইরেক্টর দেখার 3 মাস পরে আর থাকলো কি 9 মাস, এভরি 1 year there is a general meeting, তাই না? তো সে আসার পরে এরকম না যে সে আরো পুরো মাসই থাকবে, 12 মাস থাকবে না। যে কটা মাস বাকি আছে সেই কটা মাসে সে ডাইরেক্টর থাকবে, ওর জায়গাটা সে পূর্ণ করবে, ঠিক আছে? এবং সে যেরকম আগে যে ডাইরেক্টর ছিল অটোমেটিকলি রিটায়ার করবে, অটোমেটিকলি বাই রোটেশন অন্য ডাইরেক্টর জায়গা করে দিতে হবে, সেরকম এই ডাইরেক্টরকে সেভাবেই তাকে মূল্যায়ন করা হবে। কিন্তু যদি আগের ডাইরেক্টর যদি আবার চলে আসতে পারে তাহলে সাপোজ সে 6 মাসের পরে দেখা গেল সে চলে আসতে চাচ্ছে, ঠিক আছে?
তার মানে 6 আর 3 9 মাস হয়ে গেল, আর 3 মাস বাকি থাকলো। ওই 3 মাসের জন্য সে আবার ওই ডাইরেক্টর আবার চলে আসতে পারবে। এবং 3 মাস পরেও সেটা না যে সে আগে 3 মাস 6 মাস সে আরো 6 মাস থাকতে পারবে, তা না। বাদ বাকি যে 3 মাস থাকবে, ওই 3 মাস শেষ করার পরে সে আবার রিটায়ার করবে এবং বাই রোটেশন সে আবার রি ইলেকশনের জন্য মনোনীত হবে। এখানে এটাই বলতে চাচ্ছে, আর কিছু না। ঠিক আছে? জি স্যার, জি। An alternate director appointed under section 1 shall not hold office as such for a period longer than permissible to the original director on whose place he has been appointed, and shall vacate the office immediately after he receives information that the original director has returned to Bangladesh. ঠিক আছে? স্যার আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, যেটা হ্যাঁ, আমি জানি এটা তোমরা পাচ্ছ না দেখতে, এটা একটু হোল্ড করো, আমি এটাও দিয়ে দিই। এখন পাচ্ছো? হ্যালো? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই দেখো, an alternate director, এটা খুব বড় করে দিই। An alternate director appointed under subsection 1 উপরে যেটা shall not hold office as such for a period longer than that permissible to the original director in whose place he has been appointed, and shall vacate the office immediately after he receives information that the original director has returned to Bangladesh. If the term of office, এটা আরেকটু বড় করি, if the term of office of the original director is determined before he so returns to Bangladesh, any provision for automatic reappointment of retiring directors in default of another appointment shall apply to the original and not to the alternate director. ঠিক আছে? রিটায়ারমেন্টের সময় যেটা আসবে অটোমেটিক রিঅ্যাপয়েন্টমেন্ট, যে অরিজিনাল ডাইরেক্টর যেভাবে আসছে অল্টারনেট ডাইরেক্টরের কাছে আবার সে রিঅ্যাপয়েন্ট হইছে, অটোমেটিকলি তার কেউ রিটায়ারমেন্টের দিকে চলে যেতে হবে when the terms of 1 year is completed. এটাই এখানে বলতে চাচ্ছে, আর কিছু না। বুঝতে পারছো আতিফ? সময় হচ্ছে 1 বছর। এখন কথা হচ্ছে যে জেনারেল মিটিং আমরা জানি কিনা, জেনারেল মিটিং বলতে কি বোঝা যায়, এটা একটা ব্যাপার আছে। জেনারেল মিটিং হচ্ছে যেটা সাধারণত প্রথম যখন কোম্পানি ফর্মেশন হয় তখন তাকে সুযোগ দেওয়া হয় 18 মাসের ভিতরে তোমাকে জেনারেল মিটিং করতে হবে। তাই বলে আমাদেরকে ধরে নেওয়া ঠিক না যে এইটা সবসময় 18 মাসের ভিতরেই হবে। এইটা নেক্সট ইয়ার থেকে ওটা প্রতি বছরে হওয়ার কথা, কিন্তু একটা গ্রেস পিরিয়ড আছে যেটা অ্যাপ্লাই করার পরে 3 মাস হয়তো দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে 15 মাস। কিন্তু এরপর থেকে সবাইকে চেষ্টা করতে হবে বা করা উচিত যে 1 বছরের ভিতরে যেন অ্যানুয়াল জেনারেল মিটিং হয়ে যায়। এবং এই অ্যানুয়াল জেনারেল মিটিং হওয়ার আগে এই 1 বছরের ভিতরে ইউ হ্যাভ টু ডু দ্য অডিট, ইউ হ্যাভ টু ক্লোজ দ্য অ্যাকাউন্টস, হ্যাঁ, ডাইরেক্টরস রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট বেরিয়ে যেতে হবে, অনেক ধরনের নিয়ম কানুন আছে। এটা তোমরা কর্পোরেট যখন স্ট্রাকচারে চলে যাবে, প্রফেশনাল লেভেল চলে যাবে, ইউ উইল গেট অল দ্য ইনফরমেশন দেয়ার। কিন্তু আলটিমেটলি নিয়ম হচ্ছে যে 1 বছরের ভিতরে যে জেনারেল মিটিংটা হচ্ছে সেখানে ডাইরেক্টররা তাদের করণীয় কি আছে, তাদের করণীয় হচ্ছে ওটাই যে তারা একটা টার্মসের জন্য আসবে এবং তারা যদি 3 মাস কনজিকিউটিভলি 3 মাস ধরে যদি তারা অ্যাবসেন্ট থাকে তাহলে পরিচালনা তাহলে কে করবে? কাউকে তো সে এটা হাল ধরতে হবে। তখন সেই একটা অল্টারনেট ডাইরেক্টরকে বলতে পারে বা বোর্ড উইল ডিসাইড যে আমরা আরেকজন অল্টারনেট ডাইরেক্টরকে নিয়ে আসতে হবে। কারণ এখানে হচ্ছে কি ভোটিং এর ব্যাপার রয়ে গেছে, ডিসিশনের ব্যাপার রয়ে গেছে, তোমার আলটিমেটলি এখন থেকে চেয়ারম্যানের জন্য ব্যাপার রয়ে গেছে, ডিসিশন মেকিং একটা কোম্পানির চালানোর জন্য একটা ভোটিং রাইটস লাগে, মেজরিটি অফ দ্য ডাইরেক্টরস এখানে 3-এর জায়গায় 5, 5-এর জায়গায় 15 যদি 20 হয় তাহলে ওখানে চিন্তা ভাবনা ওভাবে থাকে যে একজন গেলে যেন অবশ্যই তাকে রিপ্লেস করে আনা হয়, যেন আমাদের কাজকর্ম করতে অসুবিধা না হয়। তো দিস ইজ নট অ্যাবাউট অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টরস। ঠিক আছে? হ্যালো, তোমরা বুঝছো তো না?
জি স্যার কথা শোনা যাচ্ছে পরবর্তীতে যাই রেস্ট্রিকশন অন অ্যাপয়েন্টমেন্ট। জি স্যার কথা হ্যালো, বলো আর কোনো কোশ্চেন আছে তোমাদের? হ্যালো স্মৃতি, কোনো কোশ্চেন আছে তোমাদের? অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টরস। হ্যালো আতিফ, তোমরা আসো তো না চলে গেছো? স্যার আছি, আছি স্যার। স্যার থ্যাংক ইউ। Restrictions on appointment, এখানে একটু রেস্ট্রিকশন ব্যাপার আছে। Section 92 of the Companies Act lays down that a person shall not be capable of being appointed director of a company by the articles and shall not be named as a director or proposed director of a company in any prospectus issued by on behalf of the company or in relation to any intended company or in any statement in lieu of prospectus filed by on behalf of the company, unless before the registration of the articles or the publication of the prospectus or the filing of the statement in lieu of prospectus, as the case may be, he has by himself or by his agent authorized in writing, sign and file with the registrar a consent in writing to act as the such director, and in case of companies having a share capital, sign the memorandum for a number of shares not less than its qualification share or taken from the company and paid or agreed to pay for disqualification share, or sign and file with the registrar a contract in writing to take from the company and pay for its qualification share. আচ্ছা, রেস্ট্রিকশন অ্যাপয়েন্টমেন্ট এটা হচ্ছে যে তার কোয়ালিফিকেশন শেয়ার, তার যেটা শেয়ার তাকে যদি আর্টিকেলে লেখা থাকে যে তাকে কতটুকু দিতে হবে, তাকে যেটা দিয়ে দিতে হবে, মেমোরেন্ডামে লেখা থাকলে ওটা দিয়ে দিতে হবে। যেখানে তার কোয়ালিফিকেশন শেয়ার প্রসপেক্টাস ইস্যু করার সময় যেন বলে দেওয়া যায় যে দিস আর দ্য ডাইরেক্টরস হু হ্যাভ পেড দ্য কোয়ালিফিকেশন শেয়ার, এর বাইরে কিন্তু তার কোনো অবস্থাতে সুযোগ নাই, এবং সেই কোয়ালিফিকেশন শেয়ার must be registered with the register of joint stock company. ওখানে একটা ফর্ম আছে, যে ফর্ম অনুযায়ী তাকে রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানির কাছ থেকে সার্টিফাইড করে নিতে হবে। দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। এই জন্য তারা এখানে বলছে যে তার রেস্ট্রিকশন অন অ্যাপয়েন্টমেন্টটা কি আছে, সুতরাং সেগুলো যদি সে না মেনে চলে তাহলে তার অ্যাপয়েন্টমেন্টটা কার্যকরী হতে পারবে না, ঠিক আছে? বাট the above provision shall not apply to the appointment of the chief executive by whatever name called of any insurance company or a banking company as a director of that company if the article thereof provides for such appointment, ঠিক আছে? চিফ এক্সিকিউটিভের জন্য যদি তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে ইন্স্যুরেন্স কোম্পানি বা ব্যাংকিং কোম্পানি এজ এ ডাইরেক্টর অফ দ্যাট কোম্পানি, এটা আর যদি আর্টিকেলে বলা থাকে তাহলে এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো বাধা নাই, তার জন্য এটা প্রযোজ্য হবে না, ঠিক আছে? ডাইরেক্টর থেকে তো ম্যানেজিং ডাইরেক্টর হয়, ডাইরেক্টর থেকে তো চিফ এক্সিকিউটিভ, তখন হি বিকামস এন এক্সিকিউটিভ অফ দ্য কোম্পানি, তখন সে হি অর শি ইজ নো মোর ইন দ্য কোম্পানি, সেখানে তার দায়িত্ব অন্য, তখন ও তার ম্যানেজিং ডাইরেক্টর চিফ এক্সিকিউটিভ হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হয়। সুতরাং তোমাদের এখন পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা? অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টরস, রেস্ট্রিকশন অন অ্যাপয়েন্টমেন্ট, এগুলা ব্যাপারে প্লিজ খুব কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কেন এখান থেকে খুব ট্রিকি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? হ্যালো আতিফ। জি স্যার শুনছি। হ্যাঁ, এখন আমরা আছি qualification of shares. The articles of a company usually fix a minimum number of shares which every director must subscribe in order to become a director. This minimum number is known as a qualification shares. It is the duty of every director who is required by the articles to hold a specified
share qualification and who has not already qualified himself accordingly to obtain his qualification within 2 months after his appointment or such shorter time as may be fixed by the article. If after the expiration of the period mentioned above, any such unqualified person acts as a director of the company, he shall be liable to a fine not exceeding 200 taka for every day between the expiration of the said period and the last day on which it is proved that he acted as a director. তার মানে তাকে কোয়ালিফিকেশন শেয়ার যেটা ফিক্স মিনিমাম ফিক্স ইন দ্য আর্টিকেল তাকে এটা নিয়ে নিতে হবে এবং মাস্ট বি সার্টিফাইড বাই দ্য রেজিস্টার্ড জয়েন্ট কোম্পানি। আর যদি সে না দিয়ে থাকে এবং সে ডাইরেক্টর হিসাবে নিজেকে বহিঃপ্রকাশ করে তাহলে তাকে 200 টাকা এভরি ডে একটা ফাইন দিতে হবে till the last day on which it is approved that he acted as a director. ঠিক আছে? সুতরাং qualification share is so important to be a director. Without qualification share, you cannot be a director of the company. Removal of directors. Removal কখন কিভাবে হবে? The company may remove any shareholder director before the expiration of his period of office and may by extraordinary resolution and may by ordinary resolution appoint another person. Instead of the persons appointed shall be subject to retirement at the same time as if he had become a director on the day on which the director in whose place he is appointed was last elected director. A director so removed shall not be reappointed a director by the board of directors. ঠিক আছে? এখন ডাইরেক্টর রিমুভ হবে কিভাবে? এরকম না যে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিলাম, না। এক্সপাইরেশন অফিসের আগে বা এক্সট্রা রেজলিউশন দিয়ে একটা ডাইরেক্টরকে আমি রিমুভ করার জন্য আমি পদক্ষেপ নিতে পারি এবং সে যদি কারোর পরিবর্তে এসে থাকে তখন তো তাহলে আমাকে তাকে রিমুভ করতে হবে, কেননা ওর জায়গায় নতুন লোক চলে আসছে বা ওর জায়গায় অরিজিনাল ডাইরেক্টর এসে চলে আসছে এবং যে ডাইরেক্টরকে একবার রিমুভ করা হবে তাকে কোনো অবস্থাতেই বোর্ড অফ ডাইরেক্টরস নতুন করে ডাইরেক্টর হিসেবে নিতে পারবে না। এখানে তোমাদের একটা জিনিসটা ক্লিয়ার আছে? আমি কি 106 সেকশনের দিকে যাওয়া দরকার আছে? হ্যালো, জি স্যার। আচ্ছা, ক্লিয়ার। দ্য কোম্পানি, দেখো রিমুভাল অফ ডাইরেক্টরস দেওয়া আছে। The company may, by extraordinary resolution, remove any shareholder director before the expiration of his period of office and may, by ordinary resolution, appoint another person instead, and the person so appointed shall be subject to retirement at the same time as if he had become a director on the day on which a director in whose place he is appointed was last elected director. আচ্ছা, তোমাদের এটা আইডিয়া আছে? ম্যানেজমেন্ট থেকে ডাইরেক্টর হয় আবার শেয়ার হোল্ডার থেকে ডাইরেক্টর হয়, এটা আইডিয়া তোমাদের আছে কিনা বলো? জি স্যার। আছে না? তাহলে এটা কথাটাই বলতেছে যে বিশেষভাবে শেয়ার হোল্ডার ডাইরেক্টর বা এক্সট্রাঅর্ডিনারি রেজলিউশন আর বিফোর এক্সপায়ারেশন অফ হিজ পিরিয়ড তাকে রিমুভ করতে পারে এবং তার জায়গায় নতুন ডাইরেক্টর নিতে পারে এবং যে নতুন ডাইরেক্টর আসবে তার পিরিয়ডটা যেরকম আগের ডাইরেক্টরকে সরানোর সময় যেটা ছিল সেটাই বলবৎ থাকবে এবং যে ডাইরেক্টর একবার রিমুভ হয়ে যাবে তাকে কোনো অবস্থাতে রিঅ্যাপয়েন্টমেন্টটা দেওয়া যাবে না। ঠিক আছে? নট ইজ ক্লিয়ার তো না? হ্যালো আতিফ, ঠিক আছে? জি স্যার। ওকে, now let's come to annual general meeting. একটু আগে এটা বললাম যে every company shall in each year of the Gregorian calendar hold in addition to any other meeting a general meeting as it is annual general meeting and shall specify the meeting as such in the notices calling it, and not more than 15 months
shall elapse between the date of one annual general meeting of a company and that of the next, provided that a company may hold its first annual general meeting within a period of not more than 18 months from the date of its incorporation. And if such meeting is held within that period, it shall not be necessary for the company to hold any annual general meeting in the year of its incorporation or in the following year. ঠিক আছে? কিন্তু provided further that the register may on an application made by a company within 30 days from the date of expiry of the period specified for holding the annual general meeting as aforesaid, extend the time within which any annual general meeting, not being the first annual meeting, shall be held by a period not exceeding 90 days or not exceeding the 31st December of the calendar year, in relation to which the annual general meeting is required to be held, whichever is earlier. তাহলে হচ্ছে কি, তাকে রেজিস্টার জয়েন্ট কোম্পানির কাছ থেকে পারমিশন নিতে হবে এবং তাকে within 30 days বলে নিতে হবে যে আমি পারছি না এবং আমাকে 3 মাসের জন্য বাড়িয়ে দেওয়া হোক অ্যানুয়াল জেনারেল মিটিং করার জন্য। তার মানে 12 থেকে 3 মাস ধরলে 15 মাস। একটু আমি বলেছিলাম আগে যে প্রথম যখন কোম্পানি অ্যানুয়াল জেনারেল মিটিং করবে 18 মাস, এর পরবর্তী 15 মাস, কিন্তু এরপরে কিন্তু 1 বছরের মধ্যে করাটা সবচেয়ে উত্তম। কিন্তু তারপরে ওখানে প্রভিশন আছে যে আমি পারছি না, অসুবিধা ছিল, সব ক্লজ বা সব কিছু কস্ট গুলা রেজিস্ট্রারের কাছ থেকে উত্থাপিত করতে হবে এবং সেই অনুযায়ী পারমিশন পেলে ইউ ক্যান হেল্ড অ্যানুয়াল জেনারেল মিটিং উইথিন 15 মান্থস। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা রিগার্ডিং অ্যানুয়াল জেনারেল মিটিং? হ্যালো। এবং পেনাল্টি হচ্ছে এখানে যে যদি তুমি না করে থাকো within the prescribed time, তাহলে there is a penalty. Every officer of the company who is in default shall be punishable with fine which may extend to 10,000 taka, and in case of a continuing default, with a further fine which may extend to 250 taka for every day after the first day during which such default continues. ঠিক আছে? হ্যালো আতিফ, জি স্যার। ক্লিয়ার হয়েছে না? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, ভেরি গুড। এরপরে হচ্ছে যে একটা পাবলিক লিমিটেড কোম্পানি যখন ফরমেশন হয়ে যাচ্ছে তখন there is a provision in the Companies Act যে তার 6 মান্থসের ভিতরে একটা স্ট্যাটুটরি মিটিং হতে হবে, যেটার মধ্যে তাকে সবকিছু উল্লেখ করতে হবে যে আমি বিজনেসটা কিভাবে করছি, বিজনেস গুছিয়ে নিতে পেরেছি কিনা। এবং এই স্ট্যাটুটরি মিটিং এর আগে there is a report which is called statutory report which is must be certified by a qualified chartered accountant. আমার একটা সুযোগ হয়েছিল এবি ব্যাংকে যখন ফরমেশন হয়েছে তখন আমি স্ট্যাটুটরি রিপোর্ট সার্টিফাই করার জন্য গিয়েছিলাম। সেখানে আমরা প্রায় 3 মাস কাজ করেছি এবং বিশেষ করো 100% ওয়াচিং হয়েছে এবং 100% ক্লায়েন্টকে, অ্যাকাউন্ট হোল্ডারকে আমরা চিঠি দিয়েছি যে তোমাদের অ্যাকাউন্টস ঠিক আছে কিনা এবং ব্যালেন্সটা তোমরা আমাদেরকে কনফার্মেশন করো। এবং আমরা কোনো অবস্থাতেই ক্লায়েন্টকে দেইনি, আমরা নিজেরা গিয়ে চিঠিটা বিলি করতাম এবং বিলিভ মি 90% পিপল রেসপন্ডেড এবং আমরা তখন সার্টিফাই করি যে ইয়েস we have received 90% of the application from the account holder. They have certified that yes, this is the balance with the bank. ঠিক আছে? That is called statutory report. The statutory report shall be certified as correct by not less than 2 directors of the company, one of whom shall be managing director where there is one. The board of directors shall, in accordance with the other provision of this act, prepare a report in this act referred to as statutory report and shall at least 21 days before the day on which the statutory meeting is not to be held, forward the report to every member of the company.
provided that if the report is forwarded later than time as is required above, it shall notwithstanding that fact be deemed to have been duly forwarded if any member entitled to attend and vote at the meeting does not object to such forwarding. Please, এটা একটু খেয়াল রেখো, হ্যাঁ? এটা কুইজে থেকে যেতে পারে যে যদি সবাইকে সম্ভব না হয় জানানো, তাহলে কি আমি স্ট্যাটুটরি মিটিং নাও করতে না, আমি স্ট্যাটুটরি মিটিং করতে পারবো না? কিন্তু এখানে বলছি যে না, যদি কোনো ক্রমে বা কোনো কালে যদি এটা ছুটে যায়, এটাকে প্রিজুম করা হবে, কেননা তারা তো অবজেকশন দেয়নি উইথিন 21 ডেজ। সবাই খবরটা পেয়েছে এবং অ্যাকর্ডিংলি সেটা স্ট্যাটুটরি মিটিং পরিচালিত হবে এবং এটা ডিসিশনটা তারা নিয়ে নিতে পারবে বোর্ড অফ ডাইরেক্টরস। If default is made in compliance with the provision of this section, every director or other officer of the company who is in default shall be punishable with fine which may extend to 5,000 টাকা। এই হচ্ছে ব্যাপার। স্ট্যাটুটরি রিপোর্ট তোমাদের ঠিক আছে, মনে অসুবিধা নাই তো? হ্যালো আতিফ, ঠিক আছে? আতিফ, স্মৃতি? জি স্যার, শুনতে পাচ্ছি। এখন হচ্ছে যে what is this extraordinary general meeting? Extraordinary general meeting হচ্ছে কি যে ইউজুয়ালি একটা ডিসিশন শেয়ার হোল্ডাররা চায় যে তোমরা জমি কিনতেছো, তোমরা বিজনেস এক্সপেনশন করছো, এটা আমরা জানছি না কেন, আমরা এটা জানতে চাই। সেখানে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট রয়ে গেছে, একটা লতে আছে, কোম্পানি অ্যাক্টে আছে যে the shareholder who hold 1/10 of the shareholding, তারা they can call an extraordinary general meeting। এই জন্য এখানে বলে দেওয়া আছে calling on extraordinary general meeting on requisition. Notwithstanding anything contained in the article, the directors of a company which has a share capital shall, on the requisition of the holders of not less than 1/10 on the issue share capital of the company, upon which all calls or other sums then due have been paid, forthwith proceed to call an extraordinary general meeting of the company. In the case of a company not having a share capital, directors thereof shall call such meeting on the requisition of such members as have, on the date of submitting the requisition, not less than 1/10 of the total voting power relation to issues on which the meeting is called. ঠিক আছে? এইখানে বলা হচ্ছে যে 1/10 এবং ডাইরেক্টরসরাও ইনিশিয়েটিভ দিতে বাধ্য হয়, এবং এখানে বলা আছে যখন আলটিমেটলি রিকুইজিশনিস্টরা যদি কল করে তাহলে তাদের যে খরচা হবে সেই খরচাটা যে ডাইরেক্টররা ডিফল্ট করেছিল ওই মিটিংটা না করার জন্য তাদের পকেট থেকে সেটা বহন হবে এবং তাদের কম্পেনসেশন করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে রিকুইজিশনিস্ট 1/10 যারা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং কল করতে পারে। And if the directors do not within 21 days from the date of deposit of the requisition proceed duly to call a meeting on a day not later than 45 days from the date of the deposit of the requisition, then the requisition or a majority of them in value may themselves call the meeting, and any meeting so called shall be held before the expiration of 3 months from the date of deposit of the requisition. Any meeting called under this section by the requisitionist shall be called in the same manner as nearly as possible as that in which meetings are to be called by directors. ঠিক আছে? তারা যদি না ডাকে তাহলে 45 ডেজ এর ভিতরে যারা ডিপোজিট করছে, রিকুইজিশনিস্ট ডিপোজিট বলতে তারা আবেদন করছে এবং তারা 3 মাসের ভিতরে অবশ্যই they can call that extraordinary general meeting.
এবং একটু আগে আমি যে বলেছি যে যেটা রিজনাল এক্সপেন্স যেগুলো হবে দেখা যায় যে ডাইরেক্টর সাইন ডিফল্ট ছিল তাহলে দে আর দ্য পিপল হু উইল হ্যাভ টু বেয়ার দ্য expenses of that extraordinary general meeting. Any reasonable expenses incurred by the requisition by reason of the failure of the directors duly to call a meeting shall be repaid to the requisitionist by the company, and any sum so repaid shall be retained by the company out of any sums due or to become due from the company by way of fees or other remuneration for their services to such of the directors as were in default. তোমাদের কোনো কোশ্চেন আছে কি না এখন পর্যন্ত প্লিজ, এরপরে আমরা পাওয়ারস এন্ড ডিউটিজ অফ ডাইরেক্টরস দিকে চলে যাব। আতিফ, আর আমাদের টাইম বেশি নাই, আনাদার 10 মিনিটস ম্যাক্সিমাম। একটু আমি একটা কলটা একটু ধরে নিই, তোমরা কোনো কোশ্চেন যদি না থাকে তোমরা প্লিজ নিজেদের মধ্যে একটু ডিসকাস করো। হ্যাঁ প্লিজ আতিফ। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে প্লিজ। হ্যাঁ, এরপরে তোমাদের ক্লাসও আছে তো না? জি স্যার। হ্যালো আতিফ, চলে আসছি। হ্যালো প্রীতি, কোনো কোশ্চেন আছে তোমাদের? হ্যালো, না আচ্ছা। Powers and duties of the director. The business of the company shall be managed by the directors, who may pay all expenses incurred in promoting and registering the company, and may exercise all such powers of the company as are not by the act or by this regulation required to be exercised by the company in general meeting, subject nevertheless to any of this regulation, to the provision of the act and to such regulation being not inconsistent with the aforesaid regulation or provision as may be prescribed by the company in general meeting. But no regulation made by the company general meeting shall invalidate any prior act of the directors which have been valid if that regulation had not been made. জিনিসটা তোমরা বুঝছো? তারা কিছু বলার থাকুক বা না থাকুক, প্রমোট করার জন্য রেজিস্ট্রেশন ব্যাপারে তারা বিশেষভাবে উদ্যোগ নেবে। দে উইল পে অল দ্য এক্সপেন্সেস, এবং তারা তাদের পাওয়ার এক্সারসাইজ করার পরে যেগুলা দরকার আছে, জেনারেল মিটিং, তারপরে তোমার যদি কোনো রেগুলেশনে কোনো ইনকনসিস্টেন্সি থাকে সেটা তারা দেখাশোনা করবে। কিন্তু কোনো রেগুলেশন যদি made by the company general meeting shall not invalidate any prior act of directors. কোনো সিদ্ধান্ত কোনো কিছু তারা যদি for the sake of the company নেয় তাহলে জেনারেল মিটিং এ ওটাকে ইনভ্যালিড করা যাবে না। এই হচ্ছে ডাইরেক্টরস এর পাওয়ার। এবং বলে দেওয়া আছে যে ডাইরেক্টরস মে from time to time appoint one or more of their body to the office of managing director or manager for such term and at such remuneration, whether by way of salary or commission or participation of profits, or partly in one way and partly in another, as they may think fit, and a director so appointed shall not
while holding that office is subject to retirement by rotation or taken into account determining the rotation of retirement of directors. But his appointment shall be subject to determination ipso facto if he ceases from any cause to be a director, or if the company in general meeting resolved that his tenure of the office of manager or managing agent be determined. তার মানে তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে বডি অফ পারসন টু দ্য অফিস অফ ম্যানেজিং ডাইরেক্টর অর ম্যানেজার, তার টার্মস কন্ডিশন কি, তার স্যালারি কি, তার কমিশন কি, সে কি পার্টিসিপেশন অফ প্রফিট করবে নাকি পার্টলি ইন ওয়ান ওয়ে পার্টলি ইন অ্যানাদার, এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট তারা করার পরে তার বাই রোটেশন তারা রিটায়ারমেন্টও করতে পারে বা তারা নতুন করে আবার চলে আসতে পারে এজ এ ডাইরেক্টর, কিন্তু if he ceases from any cause to be a director, or if the company in general meeting resolved that his tenure of the office of manager managing director be determined, তাহলে সেই বেসিসে তার অ্যাপয়েন্টমেন্টটা ডিটারমিন হবে। আর যতক্ষণ পর্যন্ত সে আনডিসচার্জ হচ্ছে না, he or she shall not at any time exceed the share capital of the company without the sanction of the company in general meeting. এটা বলে দেওয়া আছে, the amount for the time being remaining undischarged of monies borrowed or raised by the directors for the purposes of the company shall not at any time exceed the issued share capital of the company without the sanction of the company in general meeting. তাহলে সে যেগুলা মানি বড় করছে, যেগুলা সে রেজ করছে, সেটা ইস্যু শেয়ার ক্যাপিটাল বেশি হতে পারবে না, এবং সেই বেসিসে সে ডিসিশন নিবে, এবং সে এর বাইরে গেলে তার কিন্তু খবর আছে। The director shall comply with the provision of the Companies Act or any statutory modification thereof for the time being in force, and in particular with the provisions in regard to the registration of the particulars of mortgages and charges affecting the property of the company. সুতরাং এটা ব্যাপারে তাকে সতর্ক থাকতে হবে, এবং তাকে লিস্ট অফ ডাইরেক্টর এবং সে কি কাজ করছে তাকে রেজিস্ট্রারের কাছ থেকে লিস্ট দিয়ে বুঝাই দিতে হবে যে আলটিমেটলি কি ধরনের ডিসিশন নেওয়া হচ্ছে। A summary of particulars relating thereto, a notice of any consolidation or increase of share capital or conversion of shares into stock, and copies of special resolution and copy of the register of directors and notification of any changes therein. সুতরাং এইসব জিনিস তাকে টাইম টু টাইম রেজিস্ট্রারের কাছ থেকে এটা অ্যাপ্রুভাল করে নিতে হবে এবং তাকে জানাতে হবে। ঠিক আছে, কোন কোশ্চেন আছে এখন পর্যন্ত প্লিজ? আতিফ ঠিক আছে? হ্যালো স্মৃতি, আছো কিনা চলে গেছো? স্যার The directors shall cause minutes to be made in books provided for the purpose of all appointment made of officers made by the directors, of the names of the directors present at each meeting of the directors, of all resolution proceeding at all meetings of the company, and every director present at any meeting of directors, a committee of directors shall sign his name in a book to be kept for that purpose. So books সে মেনটেন করবে এবং এটাতে সব কিছু তাকে উল্লেখ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট অফ অফিসার্স, নেম অফ দ্য ডাইরেক্টর প্রেজেন্ট, রিজলিউশন কি হয়েছিল, প্রসিডিং কি হয়েছিল, ডাইরেক্টর প্রেজেন্ট ছিল, তাদের সাইন নেওয়া সব কিছু, এটা বই একটা মেনটেন করবে এবং সেটার মধ্যে সব রেকর্ড করে রাখা হবে, এবং আলটিমেটলি ইট গোস টু দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। Any question so far? এর পরে আমরা দেখছি যে what is disqualification of directors. ঠিক আছে, আর কিছু আছে তোমাদের কোশ্চেন না শেষ করে দিতে চাও? আজকে এখানে শেষ করলে ভালো আছে। লাস্ট সেকেন্ড ক্লাসে আমরা এটা ডিসকোয়ালিফিকেশন অফ ডাইরেক্টরস, ভ্যাকেশন অফ অফিস অফ ডাইরেক্টরস, ঠিক আছে, রোটেশন অফ ডাইরেক্টরস, তারপরে তোমার হচ্ছে ডিভিডেন্স এন্ড রিজার্ভ, এটা দিয়ে আমরা শেষ করে দেব। ঠিক আছে, এরপরে কিন্তু নেক্সট ক্লাস এর
এটা Sure, শেষ sir. করা ক্লাসের মধ্যে আমি কিন্তু এজেন্সিটা একটু পড়াবো, এজেন্সি বেলম্যান, ঠিক আছে? এটা একটু মনে রেখো প্লিজ, হ্যাঁ? আসলে জি, sir. সিসির মধ্যে দেওয়া আছে। তো ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ? আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাস দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো থেকো, হ্যাঁ?